ভাবি এসে গেছি। রাসেল ভাইয়ের কথা শুনে ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এসে রিক্সা থেকে নামলো যান। ধন্যবাদ রাসেল ভাই, এতটা কষ্ট করে এত রোদের ভেতরে বাসায় দিয়ে যাওয়ার জন্য। কি যে বলেন না ভাবি, এসব ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, যান ঘরে গিয়ে রেস্ট নিন। হুম। চারদিকে জোহরের আজান শোনা যাচ্ছে, তখনই দরজায় ধাক্কা দিল জান্নাত। জান্নাতের মা সকিনা বেগম বলল, এত দুপুরবেলা কে এলো আবার? সেটাই তো। দেখো তো চাচি, কে এসেছে। আমি এখন গোসলে যাব। ঠিক আছে, তুই যা, আমি দেখছি কে এসেছে। আচ্ছা চাচি। দরজা খোলার পর জান্নাতকে দেখে সকিনা বেগম তো অবাক। জান্নাতকে এভাবে দেখে তিনি পুরো অবাক হয়ে যায়। জান্নাতকে পুরো বিধ্বস্ত দেখাচ্ছে, এমনভাবে জান্নাতকে দেখবে কখনো কল্পনাও করতে পারেননি। মা তোকে এমন দেখাচ্ছে কেন? আসার আগে একটা কল করে তো বলতে পারতি। এতটা পথ করে দিবি কল্পনাও করতে পারিনি। জান্নাতের বাবা জাহিদুল সাহেব দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ালো। মেয়েকে এভাবে ভর দুপুরে একা দেখে এদিক ওদিক চোখ বুলালো। জান্নাত, তুই কি একা এসেছিস? জামাই কোথায়? ভেতরে আসতে বলল না বাবা। আয় মা, ভেতর আয়। জান্নাত, তোর এ কি হাল করেছিস? মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। একা একা আসলে যে, জামাই বাবা আসেনি? না বাবা, ভেতরে আসতে বলবা না বাবা। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে ভেঙে পড়লো জান্নাত। তারপর হুট করেই মাটিতে বসে পড়ে। কি সব পাগলের মতো বলছিস? জামাই আসবে না মানে কি? তুই কি রাগ করে চলে এসেছিস? না বাবা, সোহান আর কখনো আসবে না বাবা। ও মা, মাগো, আমি সোহানের থেকে চিরতরে চিরদিনের জন্য চলে এসেছি। তার সাথে এক ছাদের নিচে বাস করা আমার পক্ষে সম্ভব না। এতদিন অনেক সহ্য করেছি, কিন্তু আর পারছিলাম না বলে চলে এসেছি। মাগো, আমি আজকে নিঃস্ব হয়ে গেছি, আমার জীবনটা শেষ হয়ে গেল। মেয়ের বুক ফাটা আর্তনাদ দেখে সকিনা বেগম অসুস্থ হয়ে পড়ে। মেয়ের এমন কান্না দেখে জাহিদুল সাহেব ফ্লোরে মেয়ের পাশে বসে পড়ল। কোনো রকমে মেয়েকে শান্ত করে নিজের রুমে নিয়ে যায় সকিনা বেগম। জাহিদুল সাহেবও মেয়ের পিছু পিছু যায়। রুমে গেলে শিরিন দৌড়ে আসে। জান্নাতকে দেখে অবাক হয়ে যায়। কিছু বুঝানোর আগে জান্নাত শিরিনকে ঝাপটে ধরে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কাঁদার পরে বিবাহিত জীবনের ঘটনা সবাইকে খুলে বলল জান্নাত। মেয়ের কান্না দেখে কেউ ঠিক থাকতে পারো না। জান্নাতের বাবা বরাবরই শান্ত স্বভাবের, যে কোনো খারাপ সংবাদে অতি সহজে ভেঙে পড়ে না। তবুও আজ কেন জানি তার ভীষণ খারাপ লাগছে। যতই হোক, নিজের মেয়ের সংসার ভাঙার কোনো খবর কোনো বাবার পক্ষে মেনে নেওয়া এতটা সোজা নয়। নিজেকে খুব করে সামনে নিয়ে জান্নাতের মাথায় হাত রেখে বলল, জান্নাত, তুই যদি চাস তাহলে আমি নিজে গিয়ে জামাই বাবার সাথে কথা বলে দেখি সম্পর্কটা জোড়া লাগানো যায় কিনা। তোদের ভেতরে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা দূর করে আবার নতুন করে ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা করে দেখতে পারি। না বাবা, আমি চাই না তুমি আমার কারণে সোহানের কাছে দেখা করে কথা বলো। যার প্রতি একবার ঘৃণা জন্ম নেয়, আর চাই হোক, সেটার কোনোদিন ভালোবাসায় পরিবর্তন হয় না। তাই বলে এভাবে সবকিছু শেষ হয়ে যেতে দেখব? তুই এত সহজে ওকে ছেড়ে দিবি? এমনি ছাড়তে হবে। ওদের অনেক টাকা বাবা, টাকার অহংকারে কাউকে মূল্য দিতে জানে না, বিশেষ করে সোহান। আমি অনেক টিকে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারিনি বাবা। তাই জীবন যুদ্ধে হার মেনে নীরবে চলে এলাম। যার কাছে আমার কোনো মূল্য নেই, তার কাছে সারা জীবন থেকে কি হবে বাবা? তোমাদের কাছে আমার খুব করে জানতে ইচ্ছে করে, কি কারণে আমার জীবনটা এইভাবে নরক বানিয়ে দিলে। আমি কি তোমাদের কাছে খুব বড় বোঝা হয়ে গেছিলাম? আমার বেশি ভালো করতে গিয়ে আমার জীবনের সবচেয়ে খারাপ সূচনাটা তোমরাই করেছো। মাঝে মাঝে ভাবতাম, এত বড়লোক পরিবারে আমাকে বিয়ে না দিয়ে যদি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে, তবুও স্ত্রীর সম্মানটুকু অন্তত পক্ষে পেতাম। মা বাবার কাছে মেয়েরা হলো একটা বোঝা, যেটা তোমরা আবারও প্রমাণ করেছো। এখন কি করবি জান্নাত? কি আর করব, উপযুক্ত সময়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তাহলে তোর কি হবে মা? কি হবে আবার? কষ্ট হবে। জীবনটাই একটা কষ্টের জায়গা, তাই কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। কিন্তু মা, স্বামী ছাড়া এত অল্প বয়সী মেয়েকে একা থাকাটা তো এই সমাজ মেনে নিতে চাইবে না। সবাই তো পিছনে বসে টিপাটিপি করবে আর হাসবে। মা, তোমাদের একটা কথা বলি, আমাকে নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলতে পারো, আমি চলে যাব। দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও থাকার জন্য একটু ঠাঁই হয়ে যাবে। কি বলছিস এইসব? তোর বাপ মা কি মরে গেছে নাকি যে তোকে তাকিয়ে দেবে? না মা, তোমরা মরে যাবে কেন?
দোয়া করি আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক। জান্নাতের কথায় সবাই হতবাক হয়ে যায়। মেয়ের কথা যুক্তি আছে, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। জান্নাত, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। জান্নাত রোডের কোনো মুচকি হাসি দিয়ে বাসা থেকে উঠে ওয়াশরুমে ঢুকলো। একটু পরে বেরিয়ে এসে দেখে মা এখনো রুমে পায়চারি করছে। মাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি এখানে কি করছো? খেতে চলো, খিদে পেয়েছে। চল, আজ আমি তোকে নিজের হাতে দেব। মায়ের সাথে ডাইনিং রুমে গিয়ে দেখে সবাই টেবিল অপেক্ষা করছে। জান্নাতের কেমন যেন লজ্জা লাগছে। তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সেটা সে কখনো ভাবতেও পারেনি। টেবিলের কাছে গেলে শিরিন চেয়ার টেনে বলল, এখানে বস, অনেকদিন একসাথে খাই না। জান্নাত চেয়ারে বসলো। ভাবছে সবাই কি তার দিকে করুণার চোখে দেখছে, নাকি স্বাভাবিকভাবেই। কিছু বুঝতে পারছে না, কারণ সবাই এখন ভীষণ চিন্তিত। তাই এই মুহূর্তে কিছুই বলা বা বোঝা যায় না। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল জান্নাত। রাতে সকিনা বেগম রুমে আসলো। জান্নাত বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে। মাকে দেখে শোয়া ছেড়ে বসলো। জান্নাত, তুই এখনো জেগে আছিস যে? এখনো ঘুমাসনি কেন? ঘুম যে আসছে না মা। ঘুম আবার না এসে পারে? তুমি এদিকে আসো, আমি একটু তোমার কোলে শুই। অনেক দিন হলো শুই না। আয় মা আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, যাতে তোর ঘুম চলে আসে। অনেক রাত হয়েছে, এখন না ঘুমালে শরীর খারাপ লাগবে। অনেক রাত নির্ঘুম ভাবে কাটিয়েছি মা। প্রথম প্রথম শরীরটা খারাপ লাগতো, ঘুমানোর জন্য শরীরটা শুধু বিছানা খুঁজতো, কিন্তু এখন আমি সেখান থেকে বেরিয়ে এসেছি, তাই এখন রাতে না ঘুমালেও শরীর খারাপ লাগে না। মেয়ের এমন কথা শুনে বুক ফেটে কান্না আসছে সখিনা বেগমের। সাথে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সেদিন এই বিয়েতে যখন জান্নাতের মত ছিল না, তখন আরেকটু খোঁজ খবর নিলে হয়তোবা আজকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে চোখ পড়লো জান্নাতের পিঠের উপরে। ফর্সা পিঠে দাগ পড়ে আছে। জান্নাত, তোর পিঠে এসব কিসের দাগ? কি হয়েছে এখানে? কিছু হয়নি মা, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। জামাই তোর গায়ে হাত তুলেছে? এইভাবে কুকুর বিড়ালের মতো বেরিয়েছে? জান্নাত, তুই আসার পরে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। এটা ভেবেই হয়তো জামাইয়ের সাথে রাগ করে চলে এসেছিস। এই কারণে তোর যা রাগ, তাতে করে তুই চলে আসতেই পারিস, কিন্তু এখন বুঝতে পারছি তুই এসেছিস ভালোই করেছিস। ওর মতো ছোট লোকের সংসার করার চেয়ে না করাই ভালো। কি এমন হলো যে জামাই এতটা নীতি নামলো? আমার তো বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে। তুমি আমার মা হও, তাই তোমাকে কি করে সোহানের কার্যকলাপের কথা বলবো বুঝতে পারছি না। তবুও বললাম, মা যখন একজন পুরুষ মানুষের টাকার অহংকারে মাটিতে পা রাখতে পারে না, সে আর যাই হোক কাউকে মূল্য দেয় না। জান্নাত, এখন ঘুমানোর চেষ্টা কর, আমি তোর পাশে আজকে ঘুমাবো। ঘুমাও মা, তাইলে তো ভালোই হবে। কিছুক্ষণের মধ্যে জান্নাত ঘুমের মাঝে তলিয়ে যায়। অনেকদিন পর আজকে মায়ের পাশে শান্তিতে ঘুমাতে পারছে। পরের দিন সোহান বাসায় ফিরে আসে। শরীরটা ভীষণ উইক। ডক্টর একদম চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন। বিছানায় গা এলিয়ে দেয় সোহান। এসিটা চলছে, তবুও পুরো দমে ঘামছে। রুমের চারদিকে হাত বুলিয়ে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। সোজা হয়ে হাতটা চোখের উপরে দিয়ে শুয়ে পড়ল। সোহানের মাথায় শুধু জান্নাতের কথা ঘুরছে। হঠাৎ করেই ঘুমের ভেতরে জান্নাত বলে চিৎকার দিয়ে উঠল সোহান। জান্নাতের বাড়ি ছেড়ে যাওয়ার কথা মনে পড়ে মুহূর্তে মনটা বিষণ্ণ হয়ে যায়। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে তাওয়াল দিয়ে ভালো করে মুখ মুছল সোহান। বিছানার পাশে জান্নাতের শাড়ি পরে আছে। বাজারে যাওয়ার সময় কিছুই নেয়নি। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে সোহানের। সেদিনের রাতের কথা মনে পড়ে সোহানের ভীষণ খারাপ লাগছে। কি মারটাই না মারলো জান্নাতকে। জান্নাতের চলে যাওয়াতে সোহান খুব ছটফট করছে। মনে হচ্ছে বুকের উপরে কে যেন বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে রেখেছে, যার ভার সে সহ্য করতে পারছে না। সোহান মাকে ডাক দিলে সাথে দৌড়ে আসে। ভাইয়া, তোমার কি শরীর খারাপ লাগছে? আমার শরীর খারাপের চেয়ে মনের দিকটা ভীষণ খারাপ। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। জান্নাতের চলে যাওয়া মেনে নিতে পারছে না। ভাইয়া, একটা কথা বলবো, যদি তুমি অনুমতি দাও। বলো। তুমি এভাবে কষ্ট না পেয়ে ভাবিকে গিয়ে নিয়ে এসো। তোমার ভুলের জন্য ক্ষমা চাও। দেখবে ভাবি অভিমান করে আর থাকতে পারবে না। দীর্ঘশ্বাস নিয়ে সোহান বলল। সোহান রুমের চারদিকে চোখ বোলাতে থাকে। বুকের ভিতরে কে যেন হাতুড়ি দিয়ে দ্রুম দ্রুম করে বাড়ি দিচ্ছে। সাথেই সোহানকে বলল, ভাইয়া, তুমি বিশ্রাম নাও, আমি মায়ের কাছে যাচ্ছি। সাথে চলে গেলে সোহান বালিশে হেলান দিয়ে একাকিত্ব অনুভব করতে থাকে। আজ সোহানের সব থেকেও নিজেকে তার নিঃস্ব লাগছে। হয়তো এটাই তার প্রাপ্য ছিল।
পাপ তার বাপকেও ছাড়ে না। জীবনে যে অন্যায় করেছে তার জন্য প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। রুমের যেদিকে তাকাচ্ছে সব জায়গাতেই জান্নাতকে দেখতে পাচ্ছে। না, এভাবে চুপ করে বসে থাকলে কোনো কিছুর সমাধান হবে না। জান্নাতের কাছে যেতে হবে। সাথে ঠিকই বলেছে, আমার নিজের ভুলের জন্য জান্নাতের কাছে ক্ষমা চাইতে হবে। জান্নাতকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। সোহানেমা প্রচন্ড রকম রেগে আছে। মাথার একপাশে চিনচিন করে ব্যথা করছে। ছেলের কৃতকর্মের কথা ভাবতে পারছে না। এই ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছে কি কারণে, সেটাই ভাবতে পারছে না। আদর দিয়ে মাথায় তুলে দেওয়ার কারণে এত বড় ঘটনা ঘটাতে পারলো সোহান। হ্যাঁ, নিজের স্ত্রীকে রেখে ছিছি ভাবতেই পারছে না সে। আর যেমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো কল্পনাও করতে পারেনি। সোহানের বাবার কাছে কিভাবে মুখ দেখাবে ভাবতে বুকটা কষ্টে কেঁদে ওঠে। ছোট ছেলে সজল তার বউকে নিয়ে বিয়ের পর থেকে আমেরিকাতে সেটেল হয়ে গেছে। আদৌ দেশে আসবে কিনা সন্দেহ। বড় ছেলেটাকে নিয়ে এত গর্ব করেও কোনো লাভ হয়নি। দিন শেষে ফলাফল শূন্যের কোঠায়। এদিকে শুভ আসার কথা বলেও আসতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে। মেয়েটা আসার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছে। কিভাবে ভাইয়ের এমন কথা ওর কাছে বলবে সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। মায়ের বাসায় চলে তো এসছে জান্নাত, কিন্তু ওর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ওর পরিবার হয়তো কয়েকদিনের জন্য কিছু বলবে না, কিন্তু একসময় তারা নিজেরাও বিরক্ত হয়ে যাবে। লোক কমানোর জন্যই তো তারা আমাকে বিয়ে দিয়ে বিদায় দিয়েছে। আজ না হয় কাল আবারও তারা তাদের আগের রূপে চলে আসবে। নিজের পড়াশোনাকে কন্টিনিউ করতে হবে, কিন্তু কিভাবে? সমস্ত কাগজপত্র তো সোহানের মা তাদের ওদিক দিয়ে নিয়ে গিয়েছে। এখন কিভাবে কি সম্ভব কিছুই বুঝতে পারছে না। তাছাড়া বিবাহিত একটা মেয়ে সবার ঘরের কাটা হয়ে থাকে। কিছুদিনের জন্য আদর থাকলেও পরে সেটা বিষাক্ত ভাবে রূপ নেয়। জান্নাত, মুখটা সামনের দিকে তাকিয়ে বলল, জি মা। তুই ঠিক আছিস তো? ঠিক তো থাকতেই হবে মা, না থাকলে তো বাঁচতে পারবো না। খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে? তোর এই অল্প বয়সে সবাই আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, আর তোর জীবনটা এইভাবে শেষ করে দিলাম। জানিস, খুব কষ্ট পাচ্ছে তোর বাবা। মানুষটা এত ধৈর্যশীল ব্যক্তি, যেটা কেউ কল্পনাও করতে পারবে না। তোর কষ্টটাকে ভিতরে ভিতরে কাটাচ্ছে, কিন্তু সে তার বহিঃপ্রকাশ করছে না। তোর বাবার এই বিশেষ গুণটার জন্য তাকে আমার ভীষণ ভালো লাগে। কি যে বলো না মা, আমি জানি বাবা আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার জন্য তার সবসময় চিন্তা হয়। আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু মা, আমার যে হাত পা বন্দি, তাই তো কিছু করতে পারছি না। এতদিন তোমাদের মাথার উপরে বোঝা ছিল না, কিন্তু এখন আবার আমি এসে জুটলাম। ভুল, কিসব ফালতু কথা বলিস? তুই কি আমাদের পর নাকি? খাবি আর ঘুমাবি, কোনো ফালতু বিষয়ে চিন্তা করবি না। মানুষের জীবনে অনেক সময় কিছু অপূর্ণ চাহিদা থেকে যায়, যা সবসময় পূর্ণ হয় না। মা আমাকে কয়েকটা টিউশনি জোগাড় করে দিবে? এভাবে ঘরে বসে সময় কাটবে না, তাই বাচ্চাদের পড়ালে অভিশপ্ত দিনের কথা মনে পড়বে না। বলিস এসব? তোর বাবা কি তোকে বাড়ি বাড়ি গিয়ে পড়াতে দেবে? সেটা আমি বুঝবো। বাবাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমার ব্যাপার। ঠিক আছে, তোর ব্যাপার, তুই বলিস। আমি এসব বলতে পারবো না। মা, তোমার কাছে কিছু টাকা হবে? কি করবি? দরকার ছিল। কত টাকা? তোমার কাছে কত আছে? এই ধর, 1,500-এর মতো। আমাকে 1,000 দিও, তাইলেই হবে। ধার হিসাবে নিব, যখন আমার সময় হবে তখন ফেরত দিয়ে দিব। জান্নাত, কি শুরু করেছিস? আমি তোকে টাকা দিব, সেটা আবার তুই ফেরত দিবি? এটা কোন ধরনের কথাবার্তা? মা, তুমি আমাকে নিজে থেকে দিলে সেটা আলাদা কথা, কিন্তু আমি তো ধার হিসেবে নিচ্ছি, তাই ফেরত দিব। কম কথা বলবি। মা, চুপ, তুই থাক, আমি আসছি। একটু বাদে সখিনা বেগম এসে জান্নাতের হাতে টাকা দিয়ে বলল, মারে, এখানে 1,500 টাকা আছে, তোর নিজের টাকা মনে করে খরচ করবি। খরচ করার সময় কোনো কিছু ভাববি না। মা, পুরো টাকা দিয়ে দিলে তুমি কিভাবে চলবে? মাসের তো এখনো অনেক দিন বাকি। আমার কাছে লুকানো 500 টাকার মতো আছে, তাই দিয়ে খরচ করব। তাছাড়া আমার আবার কিসের চাহিদা বল? তোর বাবা তো সবকিছুই এনে দেয়। প্রতি মাসে বেতন পেয়ে আমাকে কিছু টাকা দেয় হাত খরচের জন্য। আমার তো আর হাত খরচ নেই, তাই জমিয়ে রাখি, যখন প্রয়োজন হয় খরচ করি। জান্নাত মাকে জড়িয়ে ধরলো। আজ পুরো 10 দিন হলো জান্নাতের সাথে সোহানের কোনো যোগাযোগ নেই। জান্নাত আসার সময় মোবাইলটাও নিয়ে আসেনি। সোহান
জান্নাতের বাবার ফোনে গতকাল রাতে কল দিয়ে অনেকক্ষণ কথা বলেছে। জান্নাতের বাবা বলেনি, কিন্তু কথা বলার ধরনে আন্দাজ করতে পেরেছে সে। বাবাকে বলার জন্য অনেকবার চেষ্টা করেও পরে আর সাহস হয়নি। মনকে অনেক শক্ত করে বুঝিয়েছে যাতে সোহানের নামটা আর কখনো উচ্চারণ করা না লাগে। তবে জান্নাতের যে সোহানকে মনে পড়ে না এমনটা নয়, ভালোবাসে তো সে সোহানকে। যত খারাপই হোক না কেন, কালিমা পরে বিয়ে তো হয়েছে তার। যতদিন ডিভোর্স না হয় ততদিন সে মনে পড়বেই। মুখে বলা যতই সহজ, কিন্তু ভোলাটা এতটা সোজা নয়। সন্ধ্যার পরেই জানাতে চাচাতো ভাই জাকির এসে দরজা ঠক ঠক আওয়াজ করে বলল। ভিতরে আসতে পারি? জাকির ভাইয়ের গলার আওয়াজ শুনে জানাতের ঠোঁটের কোণে একরাশ পদ্ম ফুলের ন্যায় হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম জাকির ভাই, যে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম জান্নাত। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলল। আছি ভালোই। এভাবে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে আসতে বলবি? সরি ভাইয়া, ভেতরে আসেন। চাচির মুখে সবটা শুনলাম মাত্রই। খুব খারাপ লাগছে তোর জন্য। আমি তো শুরুতেই বলেছিলাম এত বড়লোক ঘরে বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু আমার কথা কেউ শুনলো না। মাঝখান থেকে তোর জীবনটা নষ্ট করে দিল। মানুষের উপরের রূপ দেখে কাউকে অনুমান করা যায় না সে কেমন। চেহারা তো মাশাআল্লাহ নায়কের মতো, কিন্তু চরিত্র এতটা থার্ড ক্লাস কেন? সোহানের মা বাবা কিছু বলেনি? কি আর বলবে, নিজের ছেলে বলে কথা। ছি, মানুষ যে এতটা জানোয়ার হতে পারে সোহানকে না দেখলে বুঝতামই না। তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা আত্মীয়র ভেতরে সম্বন্ধ করবে না, তাই দূরে করেছে। ছেলে হিসেবে আমি কি একেবারে খারাপ ছিলাম? তোর নাকি ডিভোর্স হবে শুনলাম। যদি এমন কিছু হয় তাহলে তোকে আমি এখনো বিয়ে করতে রাজি আছি। বাদ দেন ভাই, এখন বলেন আপনার চাকরির কি খবর? আলহামদুলিল্লাহ, সরকারি চাকরি বলে কথা, আজ এখানে কাল ওখানে। প্রমোশন হয়েছে নাকি? মিষ্টি কই? সবার দোয়ায় প্রমোশন হলো। মিষ্টি তো অবশ্যই খাওয়াবো। কালকে বিকেলে তোকে নিয়ে ঘুরতে বের হব, তখন তোকে ট্রিট দেব। আচ্ছা জান্নাত, আমি যে তোকে বিয়ের কথা বললাম, তুই তো কোনো রেসপন্স করলি না, কোনো সমস্যা? কি রেসপন্স করব ভাইয়া? আপনি যে আমাকে বিয়ে করতে চেয়েছিলেন সেটা তো আমি জানি। আমার বাবা যেখানে দিয়েছে সেখানেই গিয়েছি। কপালে সুখ হয়নি সেটা তো কারো হাতে লেখা নেই। সারা জীবন দুঃখ লেখা ছিল, তাই দুঃখেই কাটবে। কিন্তু জান্নাত, সোহানকে এভাবে ছেড়ে দিলি? তোর এত বড় সর্বনাশ করে দিল আর তুই নীরবে চলে আসলি। এটা কি হয় বল? বাদ দেন ভাই, শুধু শুধু ঝামেলা করতে চাই না। আড়াল থেকে জাহিদুল সাহেব দুজনের আলাপ শুনতে পেল। তিনি এসেছিলেন জাকিরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। তবে ভালোই হলো, নিজের জীবনের করা একটিমাত্র ভুল সিদ্ধান্তের কারণে জান্নাতের জীবনটা নরকে পরিণত হলো। সকিনা বেগম চা নিয়ে রুমে এসে তার স্বামীকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক না হয়ে পারল না। চায়ের ট্রেটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো। কি ব্যাপার, আপনি এইভাবে লুকিয়ে লুকিয়ে ওদের কি কথা শুনছেন? দীর্ঘশ্বাস নিয়ে জাহিদুল সাহেব বললেন। লুকিয়ে শোনার কারণে আজকে অনেক বড় একটা সত্যি কথা শুনতে পেলাম, না হলে সারা জীবন সত্যিটা অজানাই রয়ে যেত। কি সত্যি কথা? তুমি ওদেরকে চা দাও, আমি যাচ্ছি। রাতে একা একা তোমাকে সব বলবো। স্বামীর এমন কথায় সকিনা বেগমের বুকটা ধুক করে ওঠে। তারপরেও চায়ের ট্রেটা নিয়ে ওদের সামনে যায়। মাকে দেখে দুজনে কথা বলা বন্ধ করে দেয়। সকিনা বেগম কিছু না শোনা ভান করে ওদের সামনে বসে। জান্নাত, জাকিরকে একটু ভালো করে খেতে বলিস। ছেলেটা দিন দিন না খেয়ে শুকিয়ে যাচ্ছে। মায়ের কথা শুনে জান্নাত তো পুরো অবাক হয়ে যায়। গলার ভিতর ঢোক গিলে বলল। আচ্ছা মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না। জান্নাত, তোরা কথা বল, আমি তোর বাবার কাছে যাচ্ছি। সকিনা বেগম রুমে গিয়ে দেখে তার স্বামী গুমড়ে কাঁদছে। স্বামীর মুখের দিকে কিভাবে তাকাবে বুঝতে পারছে না সে। তবুও তার কাছ থেকে পিঠে হাত দিয়ে বলে উঠল। এইভাবে কেঁদে কোনো লাভ নেই, কারণ যা হবার তা হয়েছে। এখন সামনে কি হবে সেটা ভাবার বিষয়। শোন, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমার কারণে আজকে জান্নাতের এই অবস্থা। আমি নিজের মেয়েকে পানিতে ভাসিয়ে দিয়েছি, সব দোষ আমার। জানো জান্নাত কত করে বলেছিল, বাবা আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়তে চাই, কিন্তু ওর কোনো কথাই আমি শুনিনি। এখন ভাবছি, ইস, সেদিন যদি শুনতাম তাহলে হয়তো আজ এমনটা হতো না।
নিজেকে আজ খুব অসহায় লাগছে। ইচ্ছা করছে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। সকিনা বেগম কিছু না শোনা ভান করে ওদের সামনে বসে, বলেই চোখ বেয়ে তরতর করে ঘাম পড়ছে জাহিদুল সাহেবের। সকিনা বেগম স্বামী চিন্তিত হয়ে পড়েন। পরিবারের তিনি একমাত্র অবলম্বন, তাই তার যদি কিছু হয়েছে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। হাজারো চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। তার নিজের শরীরও পুরোপুরি সুস্থ না, তবুও স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছে। যত কিছুই হোক, স্বামী সন্তান সবকিছুই তার। প্রত্যেকে ভালো তাকেই দেখতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। জান্নাত নাস্তার বাটি জাকির ভাইয়ের হাতে দিয়ে পড়ল। খাওয়া শুরু করেন। খাচ্ছি। আচ্ছা জাকির ভাই, আপনি ঠিকমতো খাচ্ছেন না কেন? আপনার কি টাকা পয়সার অভাব পড়েছে নাকি? এত টাকা জমিয়ে কি করবেন? জান্নাতের কথা শুনে খাবার মস্তকে উঠল তার। জান্নাত পানির গ্লাসটা এগিয়ে দিল। পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে নিয়ে মগটা ট্রেতে রাখলো সে। কিছুক্ষণ পরে বলল, জান্নাত, তুমি তো আগে এত কথা বলতে না, কিন্তু এখন এত কথা কোথা দিয়ে শিখেছো? বাহ, তোমার কথা শুনলে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাবে, এটা কি তুমি জানো? না তো, অনেক বেশি হাসি পেয়েছে নাকি? আমি তো জানতাম হাঁসের গোস্ত খেলে নাকি হাসিটা বেশি আসে, কিন্তু এখন তো দেখছি এমনি এমনিও মানুষ হাসতে পারে। যাই হোক, জলদি খাওয়া শেষ করেন। হুম। জাকির আবারও খাওয়া শুরু করলো। খেতে খেতে আবার বলল, জান্নাত, আমার কি স্ত্রী আছে যে টাকা জমিয়ে রাখবো? আমি টাকা বাঁচানোর জন্য খাই না, এমন কোনো কারণ না। কে রান্না করে খাওয়াবে বলো? অফিস থেকে এসে মন চায় না যে রান্না করে খাই। তাছাড়া হোটেলের খাবার খাইতে পারি না, তাছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা করে। তা অবশ্য ঠিক। এক কাজ করেন, রান্না করে নিন, তাইলে ব্যাচেলর জীবন থেকে মুক্তি পাবেন। বিয়ে করবে আমায়? বুঝলাম না। হাহা, মজা করলাম। জান্নাত, সোহানকে কবে ডিভোর্স দিবে কিছু সিদ্ধান্ত নিয়েছো? না ভাইয়া, কিছু সিদ্ধান্ত নেইনি, তবে শীঘ্রই নিব। ভাইয়া আপনি বিশ্রাম নিন, আমি আসছি। রাতে বিছানায় শুয়ে আছে জান্নাত। সিলিং এর দিকে একধারে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কথায় আছে তো, কথা তো আছে, বাঙালি নারীরা অতি সহজে স্বামীর ঘর ছাড়তে চায় না। তাতেই স্বামী মারতে মারতে মেরে ফেললেও চুপচাপ সমস্ত কিছু সহ্য করে। মুখে যতই বলে স্বামীর ঘর করবে না, তবুও পরিস্থিতি মেনে নিয়ে আবারও সংসার করতে হয়। আর এটাই বাঙালি মেয়েদের প্রথা। দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। সোহানের প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, হয়তোবা আর কখনো ফেরা হবে না সোহানের কাছে, এটা সত্যি। কিন্তু যতই ফেরা না হোক, তবুও শুধু সোহানকেই বেশি যাবে যতদিন পর্যন্ত মৃত্যু না হয়। সোহানের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে জান্নাতের বিয়ের পর থেকেই, কিন্তু সোহান সেটা কখনো বোঝেনি, বোঝার মতো জ্ঞান নেইও। তবুও জান্নাতের মাঝে সোহানের জন্য আলাদা একটা টান আছে, যা সবসময় জান্নাতকে কাছে টানে। মায়া জড়িয়ে আছে সোহানের প্রতিটা নিঃশ্বাসে, যেটা কখনো শেষ হবে না। ভালোবাসা এমন একটা জিনিস, যদি কারোর জন্য তৈরি হয় তাহলে অতি সহজে শেষ হয়ে যায় না। এদিকে জান্নাতের কথা মনে করে বুকের মাঝে হাহাকার করে সোহানের। জান্নাতের কাছে আসার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয় সে, কারণ পুরোপুরি সে এখনো সুস্থ হয়নি, ভালো করে হাঁটতেও পারছে না। তাই তার মনটা ভীষণ খারাপ লাগছে। সেদিন রাতে গায়ে হাত তোলা উচিত হয়নি সোহানের। জান্নাতের কথা চিন্তা করে হাঁপিয়ে উঠছে সোহান। আজ নিজের ভুল বুঝতে পেরে বারবার অনুতপ্ত হচ্ছে সে। কথায় তো আছে, দাঁত থাকতেই দাঁতের মর্মতা কেউ বোঝে না। সারা রাত বিছানায় ছটফট করেছে সোহান। এপাশ ফিরেছে তো ওপাশ ফিরেছে, তবুও চোখ দুটোতে ঘুম আসছে না। বিছানা বালিশের উপর মাথা রেখে চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে সোহান। মাথার একপাশে চিনচিন করে ব্যথা করছে, কষ্টে দু চোখ দিয়ে পানি পড়ছে। মাকে ডাকার জন্য অনেকবার চেষ্টা করেও মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না। জান্নাত শুয়ে শুয়ে ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে চলেছে। হঠাৎ ক্যালেন্ডারের দিকে চোখ পড়তে বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। আজকে সাথীর বার্থডে ছিল। ইস, কত স্বপ্ন ছিল ঘটা করে আয়োজন করবে, কিন্তু এক ধাক্কায় সব শেষ হয়ে গেল। খুব খারাপ লাগছে এটা ভেবে, একটাবার কল করে উইশ করতে পারলো না। মধ্যরাতে জান্নাতের মা রুমে এসে দরজায় কড়া নাড়ল। জান্নাত বিছানা দিয়ে ধর্মর করতে করতে নেমে মাসি বলে চেঁচিয়ে উঠলো। দরজাটা খুলে দিয়ে মাকে এত রাতে দেখে অনেকটা অবাক হয়ে বলল, মা, তুমি এত রাতে? জরুরি কোনো কাজ আছে নাকি? তুই এখনো ঘুমাসনি? ঘুম যে আসছে না, তাই শুয়েছিলাম। বাবা কোথায়? কোনো সমস্যা হয়নি তো? জলদি বলো, টেনশন লাগছে। টেনশন করিস না, তোর বাবা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। রাতের ঘুমের মেডিসিন খেয়েছে তো, তাই ঘুম চলে এসেছে। বাবা কবে থেকে ওষুধ খাওয়া শুরু করলো? আমি তো জানতামই না।
আজকেই প্রথম খেয়ে শুয়েছে। প্রচুর রকমের মাথা ব্যথা করছিল, যার কারণে আমি নিজে থেকে ওষুধ খেতে বলেছি। আচ্ছা জান্নাত, শোন, এত রাতে তোর কাছে যে কারণে এসেছি সেটা হলো জাকির তোর জন্য একটা ফোন রেখে গেছেন, সিম কার্ড সহ। এখন তোর যদি আপত্তি না থাকে তাহলে ব্যবহার করতে পারি। আমার তো ফোনের দরকার নেই, আমি যেমন আছি দিব্যি ভালো আছি। নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। কিসের ঝামেলা মা? কিচ্ছু না মা। আচ্ছা বাদ দে, আমি যেটা বলছি সেটা শোন। ফোনটা তুই রেখে দে। তুই যদি ফোনটা না নিস আর সেটা যদি তোর বাবা জানতে পারে যে চাকরি তোকে ফোন দেওয়ার পরেও ফিরিয়ে দিয়েছিস, তাহলে সে খুব কষ্ট পাবে। দীর্ঘশ্বাস নিয়ে জান্নাত বলল, ঠিক আছে, আমি রাখছি, তবে নিজের ইচ্ছায় না, তোমার অনুরোধে। সোহানের ফোনটা বেজে ওঠে। দুবার বাজার পরে কলটা রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে বলল, হ্যালো জান, কেমন আছো? তোমার বউ তো তোমাকে ছেড়ে চলে গেছে। ভালোই হলো, আপদকে তাড়ানো লাগেনি, নিজে থেকেই চলে গেছে। কে আপনি? ওহ জান, এভাবে কেন বলছো? মাত্র কয়েক মাসের ব্যবধানে বউকে পেয়ে আমার কণ্ঠস্বরও ভুলে গেছো? হায় রে পোড়া কপাল আমার। হোয়াট রাবিশ! এতক্ষণ ধরে কী সব উল্টাপাল্টা বলে যাচ্ছেন। আমি আপনাকে চিনি না, আর যদিও কখনো চিনে থাকি তাহলে সেটা অতীত, আর অতীতকে মনে করার মতো বোকা এই সোহান নয়। এই, তুমি আমাকে ধমকাও কেন? তার উপরে আপনি করে বলছো? তোমার বউ কি তোমাকে আমার চেয়ে হ্যাপি রেখেছে? আমাকে একটাবার সুযোগ দাও, দেখবে আমার মন প্রাণ উজাড় করে দেব। কোনোদিন অভিযোগ করার সুযোগ দিব না। আসবে সোহান? খুব মিস করছি তোমাকে। তোমার ঠোঁটের ছোঁয়া পাওয়ার জন্য পাগল হয়ে আছি। একবার এসে আমার মনের বাগানে ধরা দাও। দেখুন, এখনো ভদ্রভাবে বলছি, তবু যদি না শোনেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এমনিতেই খুব চিন্তায় আছি, তার উপরে আপনি এসব বলছেন। তুমি বারবার আপনি করে কেন বলছো? আমার নেশা কি উঠে গেছে? আচ্ছা সোহান, তুমি এখন আমাকে না চেনার অভিনয় করছো কেন? তুমি কি অন্য কোনো মেয়ের সাথে শুয়ে আছো? যদি এমনটা হয় তাহলে তো খুলে বলবে নাকি? আমি তোমার জন্য সারা রাত অপেক্ষা করতে পারবো। আজকে আমি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য নাইটি পরেছি। আমি জানি তুমি এমন পোশাক খুব পছন্দ করো। সোহান, তুমি তাড়াতাড়ি এসো, আমি আর পারছি না। আরেকটা কথা, তুমি আসার সময় কন্ডম নিয়ে এসো, না হলে তোমার সমস্যা আরো বেড়ে যাবে। অপরিচিত নম্বর মেয়েটির কথা একদম পছন্দ হয়নি সোহানের। মুহূর্তের মধ্যে পায়ের রক্ত মাথায় উঠে গেছে সোহানের। ওই, তোর সাহস হলো কিভাবে আমাকে এই ধরনের কথা বলার? তোকে আমি চিনি না, আর তুই আমার নাম সহ জেনে ইচ্ছে করে বিরক্ত করছিস? তোর যদি এতই চাহিদা মেটানোর ইচ্ছা জাগে তাইলে রাস্তায় নাম, অনেকগুলো মাল পেয়ে যাবি যাদের দিয়ে সারা রাত চাহিদা মেটাতে পারবি। আর একটা কথা, বিয়ের আগে আমার কাছে সব মেয়েরাই সুন্দর ছিল, কিন্তু বিয়ের পরে এখন একটাই মেয়ে সুন্দর, সেটা হলো জান্নাত। একদম জান্নাতের মতো পবিত্র, যার সাথে তুলনা করলে তোর পাপা হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফোনটা কেটে দিল সোহান। ওর মাথায় এখন রক্ত উঠে গেছে। কাছে পেলে আজকে হয়তো জনে শেষ করে দিত। এমনিতে জান্নাতের কষ্টে মাথা সহ সমস্ত শরীর ব্যথা করছে। দুদিন পরে সারাদিন টিভি দেখে সময় কাটায় জান্নাত। সন্ধ্যের পর জাকির ভাই আসলে তার সাথে গল্প করে বাকিটা সময় কেটে যায়। আর কয়েকদিন পরে সে চলে যাবে তার গন্তব্যে। রাতে ডিনার করে বিছানায় শুয়ে আছে জান্নাত। হঠাৎ সোহানের স্পর্শে ঘুম ভাঙলো জান্নাতের। সোহানকে পাশে দেখে ভূত বলে চিৎকার দিয়ে ওঠে। সোহানের মুহূর্তেই জান্নাতের পাশে কিভাবে আসলে ভেবেই পাচ্ছে না জান্নাত। এই জান্নাত, আমি সোহান, আমি কোনো ভূত না। ভূত মা, ভূত! সোহান জান্নাতকে জড়িয়ে ধরে মুহূর্তেই ঠোঁট দুটো দখল করে নেয়। জান্নাত তো পুরো অবাক। না, এটা সোহান হতে পারে না। সোহানের বেশ ধরে ভূত এসছে বলে আরো জোরে চিৎকার করার চেষ্টা করছে। একটু পরে সোহানকে গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা মারলো জান্নাত। সোহান বিছানা দিয়ে নিচে পড়লো। আউচ বলে জান্নাতের দিকে দেখায়। জান্নাত, এভাবে কেউ ধাক্কা মারে? জান্নাত তো পুরো অবাক। তাহলে কি সত্যি সোহান এসছে? সোহান ফ্লোর থেকে কোনোভাবে উঠে জান্নাতের পাশে বসে পড়লো। এই মেয়ে, কি সমস্যা তোমার? আমি কোনো ভূত না, আমি সোহান। এত রাতে বাচ্চাদের মতো চিৎকার করছো কেন? মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে? বাপের বাড়িতে কয়েকদিন এলে, এর ভেতরে আমাকে ভুলে গেলে? জান্নাতের এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা সোহান। সোহান তো বলেছিল কখনো আমার বাবার বাসায় আসবে না, গ্রাম ওর পছন্দ না,
তাইলে এটা নিশ্চয়ই সুহানের বেশ ধরে ভূত এসেছে। বাবা সন্ধ্যার পরে ইলিশ মাছ নিয়ে এসেছে, হয়তো তার পিছু পিছু এই ভূতটা এসেছে। জান্নাত দিশা মিশে না পেয়ে চোখ বন্ধ করে জোরে চিৎকার দিয়ে বলল, মা ভূত! আমার ভয়ে আমার রুমে মানুষরূপী ভূত এসেছে। বাবা ভূত! কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, না হলে ভূতে আমাকে মেরে ফেলবে। সোহান এবার মেজাজ গরম করে বিছানা দিয়ে নেমে রুমের লাইট জ্বালিয়ে দিল। জান্নাত, তুমি কি ফাইজলামি করছো? নিজের স্বামীকে তুমি চিনতে পারছো না? এটা কিভাবে সম্ভব? এতদিন আমার শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে থাকতে সেটা তো ভুলে যাওয়ার কথা নয়। তাছাড়া আমার চেহারার কি কোনো জায়গায় পরিবর্তন হয়েছে যার কারণে তোমার কাছে আমাকে ভূত মনে হচ্ছে? আমি তো ভাবতেও পারিনি তুমি আমাকে এভাবে ভুলে যাবে। জান্নাতের চিৎকার শুনে দরজায় টোকা পড়লো। সোহান দরজাটা খুলে দিলে সবাই ভিতরে ঢুকলো। জান্নাত দৌড়ে গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরলো। মা দেখো, সোহানের বেশ ধরে ভূত এসেছে। এটা কি বলছিস মা তুই? এটা সোহানের ভূত কোথায়? সোহান নিজেই তো এসেছে তোর কাছে, আর তুই সোহানকে দেখে ভূত বলে চিৎকার করছিস? শিরিন জান্নাতের কাছে এগিয়ে গিয়ে বলল, তুই তো স্বামীকে চিনতে পারিসনি? এতদিন তাহলে কার সাথে সংসার করেছিস? এখন তো মনে হয় তুই এতদিন এই ভূতের সাথে সংসার করেছিস। বলে হাসলো সে। সোহান ভাইয়া প্রায় আধা ঘন্টা আগে বাসায় এসেছে, হাত মুখ ধুয়ে মাত্র 5 মিনিট হলো রুমে এসেছে, আর তুই কি না তাকে ভূত বানাবি? সকিনা বেগম শিরিনকে থামিয়ে দিয়ে বলল, জান্নাত, তুই মনে হচ্ছে বেশি ভয় পাচ্ছিস, তাই না? আয়, পানি খেয়ে শান্ত হ। চুপচাপ পাথর এনে দাঁড়িয়ে থাকে জান্নাত, মুখ দিয়ে কোনো কথা বলছে না। এদিকে সোহান আর চোখে জান্নাতকে দেখছে, মনে মনে ইচ্ছে করছে জান্নাতকে জড়িয়ে ধরতে, কিন্তু সবাই সামনে থেকে কিছুই করতে পারছে না। আচ্ছা ভাইয়া, লাইট বন্ধ করে শুয়ে পড়েন, অনেক রাত হয়েছে। মা শিরিন যা বললো সবটা কি সত্যি? সোহান যে এসেছে আমাকে জানাওনি কেন? আমি তো একাই শুয়েছিলাম, সে কখন এলো টেরও পেলাম না। হ্যাঁ সত্য, আধা ঘন্টা মতো হবে জামাই এসেছে, নাইট বসে এসেছে, তাই তোকে ঘুম থেকে তোলেনি। যাই হোক, রাত অনেক হয়েছে, সারা রাস্তা জার্নি করে এসেছে, যা বলার কাল সকালে বলিস। এখন জামাইকে বিশ্রাম নিতে দে। সবাই চলে গেলে সোহান রুমের লাইট বন্ধ করার আগে পুরো রুমে একবার চোখ ঘুরায়। রুমটা ছোট হলো বেশ গোছানো, খুব সুন্দর একটা পরিবেশ। সোহানের চোখ হঠাৎ দেয়ালে এক করে আটকে যায়, দেখলো জান্নাতের ছবি। কাছে গিয়ে ভালো করে দেখে মেডেল পরে জান্নাত ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লাইট অফ করে কৌতূহলবশত জান্নাতের কাছে গিয়ে বসলো। মিনিট 5 পর বলল, জান্নাত, তুমি কি খেলায় মেডেল পেয়েছো? ভালো খেলোয়াড় ছিলে মনে হয়। জান্নাত নিশ্চুপ। কি হলো, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে নাকি? নাকি প্রতিজ্ঞা করেছো যে কথা বলবে না? সোহান জান্নাতের হাত নিজের হাতে দিয়ে চুমু খাচ্ছে। জান্নাত হাতে সরিয়ে নিল। আপনি এত রাতে আমার রুমে কেন এসেছেন? কি চান আমার কাছে? আমি আপনাকে ভুলে গেছি। কয়েকদিন অপেক্ষা করেন, ডিভোর্স লেটার পেয়ে যাবেন। ভয় নেই, কাবিনের টাকার দাবি করব না, স্বেচ্ছায় আপনাকে মুক্তি দিয়ে দিব। প্লিজ চলে যান এখান থেকে। জান্নাত, কথাগুলো কি তোমার মনের কথা? আমি খুব আশা করে এসেছি তোমাকে নিয়ে যেতে। আমি অসুস্থ শুনেও একবারের জন্য দেখতে চাওনি। আমি তো মরতে মরতেও ফিরে এলাম হয়তোবা তোমার টানে। জান্নাত, বিশ্বাস করো, এতদিন আমার দিনগুলো কিভাবে কেটেছে একমাত্র আমি জানি। তুমি আমাকে না দেখে থাকলে কিভাবে? এতটা পাষাণ কিভাবে হলে তুমি? হ্যাঁ, কথাগুলো আমার মনের কথা। আপনার তো মেয়েদের অভাব নেই, তাইলে আমার কাছে কেন এসেছেন? কেন মেয়েদের পাননি বুঝি, যার কারণে আমার কাছে এসেছেন পুরুষত্ব মেটাতে? কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, জোর করে সবকিছু পাওয়া গেলেও মনের ভেতর যে ভালোবাসা থাকে সেটা কখনো পাওয়া যায় না। তাছাড়া মাকে তো সব বলে এসেছি, তিনি আপনাকে কিছু বলেননি? হ্যাঁ বলেছে। এর পরেও এসেছেন? আমি আমার বউয়ের কাছে এসেছি, আরও আগে আসতাম, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারিনি। জান্নাত, আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নই, তবুও তোমার কাছে এসেছি কেন জানো? তোমাকে ভালোবাসি বলে। কথা বলতে বলতে সোহান জান্নাতের হাত আবার ধরলো। জান্নাত, বিশ্বাস করো, তুমি যখন আমার কাছে ছিলে তখন বুঝতে পারিনি তোমার প্রতি আমার অনুভূতি কেমন, কিন্তু যখন আমাকে রেখে দূরে চলে এলে তখন তোমার অনুভূতিটা ভালো করে বুঝলাম। আমার জীবনে তোমার খুব প্রয়োজন। জান্নাত, আমি তো ভুল করেছি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিবে? তুমি বললে আমি তোমার পা ধরে ক্ষমা চাইবো, তবুও আমাকে তোমার ক্ষমা করে দিতে হবে। আমি অনেক বড় অন্যায় করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে একবার ভালো হওয়ার সুযোগ দাও। জান্নাত সোহানের হাত ঝাড়া দিতেই সোহান জান্নাতকে একটানে বুকে জড়িয়ে ধরলো। শক্ত
শক্ত করে ধরে রেখেছে জান্নাতকে। ছাড়েন, ব্যথা পাচ্ছি আমি। কেন ছাড়বো? তোমার এত সাহস হলো কিভাবে? তুমি আমাকে ছেড়ে চলে এসেছো। আমার অসুস্থতার সুযোগ নিয়ে চলে আসবে ভাবতেও পারিনি। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? তুমি জানো এতটা দিন আমি কতটা ছটফট করেছি, কত রাত নির্ঘুমভাবে কাটিয়েছি, সারাক্ষণ অস্থিরতা কাজ করছে নিজের ভেতরে। সোহান, সত্যিই আমি খুব ব্যথা পাচ্ছি। এবার জান্নাতকে কিছুটা হালকা করে ধরলো, কিন্তু খবরদার একদম ছাড়ানোর চেষ্টা করবে না, তাইলে আবার শক্ত করে চেপে ধরবো। এসব নাটকের মানে কি সোহান? কিসের নাটক জান্নাত? এখন আপনি যা করছেন সেগুলো কি? এসব তো এখন নাটকই। আমি আমার বউয়ের সাথে মনের কথাগুলো শেয়ার করছি, এতে নাটকের কি দেখলে? আপনি কালকে সকাল হলে এখান থেকে চুপচাপ চলে যাবেন। কথাটা বলেই সোহানকে ধাক্কা মেরে সরিয়ে বিছানার উপর শুয়ে পড়লো জান্নাত। সোহানও জান্নাতের পাশে শুয়ে পড়ে পিঠের উপরে চুমু খেতে লাগলো। এবারে ভীষণ মেজাজ গরম হলো জান্নাতের। জান্নাত সোহানকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, কারণ সোহান তার হাত দুটো চেপে ধরে রেখেছে। জান্নাত নিজেকে ছাড়াতে মরিয়া হয়ে উঠেছে। সোহান মুখ তুলে হাসছে। এভাবে করছো কেন? তোমাকে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। অতিরিক্ত করছেন কিন্তু, এতটা বাড়াবাড়ি কিন্তু মানাচ্ছে না। বারে, অতিরিক্ত বাড়াবাড়ি করার কি আছে? তুমি আমার বউ, তাই আমি অতিরিক্ত বাড়াবাড়ি করব না তো অন্য কেউ করবে? মাকে কি বলে এসেছি সেটা শোনেননি মনে হয়। আমি আপনার সাথে সংসার করব না। আমি আপনার থেকে মুক্তি চাই। দরকার হলে সারা জীবন একা থাকবো, তবুও আপনার কাছে যাব না। জান্নাত, যা বলেছো সেটা এই পর্যন্তই সমাপ্ত থাক। যদি আবারও এসব বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনার হুমকি আমি ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে তো চলে আসতাম না। ভদ্রভাবে বলছি, আমার কথাগুলো মেনে নাও। আমিও ভদ্রভাবে বলছি, আমি আপনার সংসার করব না। এখন ঘুমিয়ে পড়েন, কালকে সকাল হলে চলে যাবেন। যাবো তো অবশ্যই, তবে তোমাকে সাথে করে নিয়ে যাব। তোমাকে ছাড়া এক চুলও আগাবো না। মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি? আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি চুপচাপ সহ্য করব? আমার জন্য এত দরদ উতলে উঠলো কেন? রাত কাটানোর জন্য কাউকে পাননি বলে যে আপনার কথা মতো উঠবো আর বসবো? আমার নিজেরও মতামত বলে কিছু আছে। জান্নাত, তুমি আমার ওয়াইফ, রাত কাটানো ছাড়াও তোমাকে আমার অন্য কাজেও প্রয়োজন আছে। না, আমি আপনার রাত কাটানো বউ। আমি হলাম মিডল ক্লাস পরিবারের মেয়ে। আমার স্থান পায়েই শোভা পায়, কারো বুকে নয়। কি বলেছিলেন মনে নেই? টাকা থাকলে মেয়েদের অভাব হয় না। যান, টাকা নিয়ে আরেকটা মেয়ের সাথে রাত কাটান। কয়েকদিন পরে পুরনো হলে আরেকটা মেয়েকে আনবেন। এইভাবে চলতে থাকবে আপনার জীবন। তবে একটা লাভ হবে, নতুন নতুন শরীর পাবেন, প্রতিদিন এনজয় করতে পারবেন। কথাটা সত্যি বলেছো। তোমার চেয়ে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে ওদের বেড পারফরমেন্স ভালো না। তুমি আমাকে যেভাবে সাপোর্ট দাও ওরা সেভাবে পারে না। আপনি কি গিয়েছিলেন ওদের কাছে? না, আমি এতটা লুচ্চা না যে বউ থাকতে অন্য মেয়ের বিছানায় যাব। আমার যত কষ্টই হোক না কেন নিজেকে সামলিয়ে নিয়েছি। এবার তোমার সাথে সহবাস করব, হা হা হা। ছি সুহান, ছি। আপনি কখনো বদলাবেন না। এবার শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে ধাক্কা মেরে সরিয়ে দিল জান্নাত। আপনি এখনই রুম থেকে বেরিয়ে যান। আপনাকে দেখলেও শরীরের ভেতর ঘিন ঘিন লাগছে। হ্যাঁ, আমি যাব। আগে বলো তোমার লাগেজ কোথায়? আমি তো আর একা যাব না, তোমাকে সাথে করে নিয়ে যাব। আমি আপনার সাথে কোথাও যাব না। তোমার ঘাড় ধরে নিয়ে যাব। আমাকে চিনো তুমি? প্রয়োজনে আমি কতটা খারাপ হতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কি করবেন আপনি? তোমার বাবা হার্টের রোগী, সেটা নিশ্চয়ই জানো। তুমি চলে আসাতে তিনি এত বেশি আঘাত পেয়েছেন যেটা সে কাউকে প্রকাশ করছেন না। তিনি আমার বাবার কাছ থেকে বিয়ে উপলক্ষে 5 লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিল, কিন্তু সেই টাকা এখনো ফেরত দেয়নি। আমি চাইলে এমন সিচুয়েশন তৈরি করব তিনি টাকার চিন্তায় সাথে সাথে হার্ট অ্যাটাক করবে, এমনকি মারাও যেতে পারে। এখন তুমি বলো, তুমি কি চাও? বাবাকে জীবিত দেখতে চাও নাকি মৃত? আপনি এতটা নিচে নামতে পারবেন আমি ভাবতেও পারিনি। ওই যে বললাম না, প্রয়োজনে আমি সব করতে পারি। আমার যেভাবেই হোক তোমাকে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। আমি হারতে শিখিনি, তাই হার কি জিনিস সেটা আমি জানি না। জান্নাতের দুগাল বেয়ে পানি পড়ছে, আর সেই পানি গিয়ে সোহানের কবজির উপরে গিয়ে পড়ল। সোহান জান্নাতের চোখের পানি দুহাত দিয়ে মুছে দিল। বোকামে কাঁদছো কেন? কাঁদলে আমার কষ্ট লাগে। ঝামেলা আপনার আর আমার মাঝে, এর ভেতরে তুমি বাবাকে কেন টানছো?
সে তো আপনার কোনো ক্ষতি করেননি। আমি বাবাকে টানছি না, পরিস্থিতি তাকে নিয়ে এসেছে। এখন তুমি আমার সাথে চলো, তাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। কিন্তু যদি না যাও তাইলে আমি দ্বিতীয় রাস্তায় যেতে বাধ্য হব। সোহান প্লিজ এমনটা করবেন না। সোহান জান্নাতের দুগালে হাত দিয়ে ধরে পড়ল। তুমি বাসায় চলো। এভাবে হুট করে তোমার চলে আসাটা উচিত হয়নি। তুমি তো আমাকে চিনতে পেরেছো এতদিনে আমি কেমন, তবু এমন কাজ করাটা একদম উচিত হয়নি। তোমার কারণে মা আমাকে কত কিছু বলেছে। বিয়েটা তো তুমি একা করনি, আমিও করেছি। তাই যদি ডিভোর্স দেওয়ার কথা আসে, সেটা দুজনের সিদ্ধান্তের উপরে হবে। তুমি একা সিদ্ধান্ত নিলে সেটা আমি মেনে নিব ভাবলে কি করে? জান্নাত অবাক হয়ে সোহানের মুখের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। সোহান জান্নাতের কপালে চুমু দিয়ে বলল, কাঁদতে মানা করেছি না, তবু কেন কাঁদছো? মেজাজ গরম করাবে না, ভদ্রভাবে বলছি। তবু যদি কাঁদতে থাকো তাইলে আমার আসল রূপ দেখবে। জান্নাত কেঁদেই চলেছে অনবরত। কি করবে কিছুই বুঝতে পারছে না। ইচ্ছে করছে নিজের জীবন নিজেই শেষ করে দিতে, কিন্তু মা বাবার কথা চিন্তা করে এমন সিদ্ধান্তে যেতে পারছে না। দীর্ঘশ্বাস নিয়ে সোহানকে বলল, দেখুন আপনি কালকে সকালে একাই চলে যান, আমি না হয় কয়েকদিন পরে যাব। বাবার শরীরটা তেমন ভালো না, তাই এখানে আরো কিছুদিন থাকা লাগবে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সাথে কালকে যাবে, এটাই ফাইনাল। এতদিন এখানে ছিলে তো আর থাকার কোনো প্রয়োজন হয় না। তাছাড়া বিয়ের পর স্বামীর অনুমতি না দিয়ে এক রাত কোথাও থাকা যায় না। এখন আর কোনো কথা শুনতে চাই না, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। দেখুন জান্নাতের ঠোঁটে হাত রেখে চেপে ধরল সোহান। মুচকি হাসি দিয়ে বলল, আমার কথা কি কানে যাচ্ছে না? আমি কিন্তু একদম সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, কালকে যাব, তবে কয়েকদিন পরে আবার আসবো। কয়েকদিন পরে আবার কেন আসবে? এখন তো সবাইকে দেখেই যাচ্ছ, তাইলে আবার কেন আসতে হবে? তার মানে আমি কি আর গ্রামে আসতে পারবো না? জান্নাত, তুমি এত বেশি বুঝো কেন? সহজ জিনিসটা কিছুতেই বুঝতে চাচ্ছ না। তোমার কি ঝামেলা করতে ভালো লাগে নাকি বাবার মৃত্যু দেখতে? তুমি যদি চাও তাইলে বাবাকে এখনই টাকাটা ম্যানেজ করে দিতে বলি। বয়স্ক মানুষ, টাকার চিন্তায় শেষমেশ জীবনটা না হারাতে হয়। না, আপনি এমনটা করতে পারেন না। বাবাকে এইসব ব্যাপারে কিছু বলবেন না, তাহলে বাবা চিন্তায় পড়ে যাবেন। আমি আপনার সাথে যাব, আর কখনো এ বাড়িতে আসবো না। ও ডার্লিং, আমি কি তোমাকে আসতে নিষেধ করেছি বলো? তুমি যখন আসবে আমিও তোমার সাথে আসবো, কিন্তু আমাকে রেখে একা আর এখানে আসতে পারবে না। মনে মনে খুব রাগ উঠছে জান্নাতে, তবুও কিচ্ছু বলার নেই। এই নোংরা মানুষের সাথে সংসার করা কখনো সম্ভব না। মানুষটার কোনো রূপ খুঁজে পাচ্ছে না। জীবনটা এত সস্তা না, তবু আজ বাবার এত বড় একটা ভুলে কিছু করার মতো কোনো জায়গা নেই। জান্নাত তো কুল কিনারা খুঁজে না পেয়ে আনাড়ি ভাবে সমুদ্রে ডুবছে, যেখান থেকে মৃত্যু ছাড়া বের হওয়ার কোনো উপায় নেই। অনেকক্ষণ ভাবার পরে সোহানকে বলল, শুয়ে পড়েন, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। আমাকে একা রেখে ঘুমাবে? একা ঘুমাবো না তো আরেকজন পাবো কোথায়? তাছাড়া আমার এটা অভ্যাস। কথাটা বলেই অপর পাশ ফিরে জান্নাত শুয়ে পড়ল। জান্নাত শুয়ে পড়লে সোহান ও জান্নাতের পাশে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরলো। জান্নাতের প্রচন্ড বিরক্ত লাগছে সোহানের স্পর্শে। গা গিনগিন করছে, কিন্তু কি করবে, কিছুই করার নেই। পরিবারের জন্য সবকিছুই স্যাক্রিফাইস করতে হবে, নিজের সমস্ত জিনিস। মা বাবাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না টাকার ব্যাপারটা। বাবা জানতে পারলে ভীষণ লজ্জা পাবে। বাবা ভালো করে জানে জান্নাত টাকা ধার নেওয়াটা একদম পছন্দ করে না। তার উপরে এত বড় অ্যামাউন্ট, সবকিছু মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে জান্নাত। সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো জান্নাতের। চোখ খুলে পাশে তাকিয়ে দেখে সোহান ঘুমিয়ে আছে। ওঠার জন্য চেষ্টা করতেই নজরে পড়লো সোহানের এক হাত তার পেটের উপর দিয়ে রেখেছে। আস্তে করে হাত সরিয়ে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতে যাবে, তখনই সোহান আরো জোরে চাপটে ধরলো। কি হলো, ছাড়ুন, মা ডাকছে। ডাকলে ডাকবে। এতদিন পরে বউকে কাছে পেলাম আর এত সকালবেলায় সে ডাকাডাকি শুরু করলো। তাদের কি কমন সেন্সের অভাব নাকি বুঝলাম না। আসলে গ্রামের মানুষজন অসামাজিক। এটা আপনার বাসার না, তাই এইখানে বসে যা খুশি তাই করতে পারেন না। বড়দের সম্মান দেওয়ার চেষ্টা করেন। তাছাড়া তারা যদি আমাদের অন্য কোনোভাবে দেখতে পায় তাহলে এটা খুবই লজ্জার বিষয়। জান্নাতের মা সখিনা বেগম আবারও খুব জোরে ডাকলো। এবার জান্নাত সোহানের হাত সরিয়ে দিয়ে নিচে নেমে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, জি মা, কিছু লাগবে? আমি নাস্তা বানাবো, তাই তো হেল্প লাগবে। জামাইকে তো আর আমরা যা খাই দেওয়া যাবে না, তাই ভালো মন্দ করে খাওয়াতে হবে। মা, চুলায় আগে চা বসিয়ে দাও। সকালে আগে চা খাবে, তারপর হাত মুখ ধুয়ে এলে নাস্তা দিব। এমনিতে তার কফি খাওয়ার অভ্যাস, কিন্তু এই মুহূর্তে তো কফি এনে খাওয়ানো যাবে না। ঠিক আছে। সখিনা বেগম চুলায় চায়ের কেটলিটা বসিয়ে দিল।
আজকে গরুর দুধের চা বানিয়ে দিব। হুম। সকিনা বেগম জান্নাতকে দেখে ভীষণ অবাক হচ্ছেন। তার ধারণা ছিল আজকে জান্নাতকে খুব রাগান্বিত লাগবে, যেহেতু জান্নাত সোহানকে একদম সহ্য করতে পারে না। তার উপর না বলে হুট করে চলে এসছে। তাহলে কি জান্নাতকে কিছু জিজ্ঞেস করবে, এটা নিয়ে সংকোচে ভুগতে লাগলো সে। বারবার জিজ্ঞেস করবে করেও করার মতো সাহস পাচ্ছে না। এমনিতেই জান্নাত খুব রাগী, তার উপরে যদি জিজ্ঞেস করে তাইলে যদি আবার রেগে যায়, তার জন্যই চেপে যায় সে। জান্নাত চায়ের মগ হাতে করে রুমে ঢুকলো। বিছানার উপরে পায়ের উপর পা তুলে বসে বসে কি যেন ভাবছে সোহান। জান্নাতকে দেখেই কপাল কুঁচকালো। জান্নাত চায়ের মগ নিয়ে রুমে ঢুকলো। আমার জন্য চা করেছো কেন? আমি চা খাবো না। কেন খাবেন না? মা এত কষ্ট করে বানিয়ে দিল আর আপনি বলছেন খাবেন না? এটা কোনো কথা হলো? খাবো না বললাম তো, আবার কথা বাড়াও কেন? জান্নাত চায়ের মগটা বিছানার এক কোণে রেখে সোহানকে বলল, আচ্ছা, নিলয় কি বেঁচে আছে নাকি মরে গেছে? বিষয়টা তো জানতে পারলাম না। কিছুক্ষণ চুপ থেকে বলল, নিলয় মারা গেছে। কেউ ওকে খুন করেছে। তার মানে সেদিনের নিউজটা সত্যি? যদি নিলয় খুন হয়েও থাকে, তাহলে কে খুন করতে পারে আপনার ধারণা? জান্নাতের প্রশ্নে গলার ভিতর ঢোক গেল সোহান। কপাল ঘামে চুপচাপ করছে। হাত দিয়ে ঘাম মুছতে লাগলো সে। জান্নাতের কথা শুনে সোহানের চোখ কপালে উঠল। কিছুক্ষণ নীরবতা কাটানোর পরে জান্নাত আবারও বলতে লাগলো, কি হলো? চুপ কেন? আপনি নিলয়ের খুনের ব্যাপারে কিছু জানেন? কি হলো? চেহারার রং এভাবে পাল্টে গেল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? বাহ, মুখে ভালোই তালা লাগিয়েছে। ঠিক আছে, আপনার কথা বলা লাগবে না। একটু পরে সোহান নিচু গলায় বলল, জান্নাত, তুমি বারবার নিলয়ের খুনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো কেন? আমি কি জানি যে নিলয়কে কে বা কারা খুন করেছে? ইভেন আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলেও তবু ভালোবাসা আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমাকে হত্যা করার জন্য যারা চেষ্টা চালিয়েছিল তাদেরই এখন পর্যন্ত কোনো খবর পেলাম না। আমি কারো মুখ দেখতে পারিনি, শুধুমাত্র কণ্ঠস্বর শুনতে পেয়েছি। খুব পরিচিত লেগেছিল কণ্ঠস্বরটা, কিন্তু তখন খেয়াল করতে পারিনি। আশ্চর্য, আমি আপনাকে বারবার নিলয়ের খুনের ব্যাপারে প্রশ্ন করলাম কখন? মাত্রই তো জিজ্ঞেস করলাম। আচ্ছা, সবকিছু বাদ দাও। এখন তুমি বাসার সবাইকে বলে দাও আমরা দুপুরে খেয়ে রওনা দেব। কি হলো, চুপ হয়ে গেলে কেন? নীরবতা পালন করলে কোনো লাভ নেই, আমার সাথে তোমাকে যেতেই হবে। আচ্ছা, আপনি বসেন, আমি দেখছি মা কি করেন। তবে তাড়াতাড়ি এসো। জান্নাত সামনের দিকে হাঁটা শুরু করলো। দরজার কাছে গিয়ে পা বাড়াবে বলে থ মেরে থমকে দাঁড়ায়। মুখটা আচকে ঘুরিয়ে সোহানের দিকে নিষ্পলকভাবে এক পলক তাকিয়ে আবার হাঁটা শুরু করলো। রুম থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে যায়। জান্নাতের চাচা এসে বলল, কি রে মা, জামাইয়ের সাথে এইভাবে রাগ করে বাবার বাড়ি আসতে নেই। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলেছিলাম বাবার বাড়ি থেকে লাল বেনারসি পরে স্বামীর বাড়িতে যাচ্ছিস, বের হওয়ার সময় যেন সাদা কাফনের কাপড় জড়িয়ে বের হও। আজ পর্যন্ত আমার মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি আসে না। যখন আমায় দেখতে ইচ্ছা করে গিয়ে দেখে আসে, অথবা ও স্বামীকে নিয়ে আবার আমার বাসায় চলে। জান্নাতের মনে মনে ভীষণ রাগ হচ্ছে। নিজের মেয়ের এত সুনাম করছেন, সত্যিটা কি জানেন যে তার মেয়ে লোপা কতটা কষ্টে আছে? স্বামী কতবার বাসা থেকে বের করে দিয়েছে, মারতে মারতে সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে। মায়ের কাছে কল করে কত কেঁদেছে, কত বেলা না খেয়ে সারাদিন পার করেছে, সেটা তো আমরাই ভালো জানি। অথচ নিজের বাবা হয়ে তার মেয়ের খবরই জানেন না। ইনি বাপ নাকি কসাই? কিরে মা, কথা বলছিস না কেন? সকিনা এবং জান্নাতের কাঁধে হাত রেখে বলল, মেয়েটার শরীর তেমন ভালো না। যখন সুস্থ হবে তখন আমার কাছে যাবে, দেখা করবে। তখন না হয় সবকিছু জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে। জান্নাতে চলে গেল। সকিনা বেগম মেয়ের হাত ধরে রান্নাঘরে ঢুকলো। সকিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে থাকলো। জান্নাতের হাবভাব তার কাছে ভালো লাগছে না। গতকাল রাতে জামাইয়ের আশায় জান্নাতকে ভীষণ বিরক্ত লাগছিল, কিন্তু এখন তো স্বাভাবিক লাগছে। জান্নাতকে দেখে মনে হচ্ছে ও জামাইয়ের সাথে ফিরে যাবে, কিন্তু রাতে জামাই কি এমন বললো যার কারণে জান্নাত হয়ে গেল? হ্যাঁ, মেয়েটাকে ভালো করে চিনে এসে এত সহজে হার মানার মেয়ে না। তিনি ভেবেছিলেন জান্নাত আসার পরে যা বলেছেন তাতে করে অনেক ঝগড়া ঝামেলা হবে, কিন্তু না, কোনো কিছুই হয়নি। তবে হবে, অবাক হয়েছেন। জান্নাত, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? আমি জানি মা, তুমি কি জিজ্ঞেস করবে, তবুও শুনছি। তুমি কি বলতে চাচ্ছ? তুই কি জামাইয়ের সাথে ফিরে যাবি? যাব না, যেতে হবে। যেতে হবে মানে? কি হয়েছে? কি আর হবে মা, যার কোনো কুল নেই তার আবার কি হবে? আমি লাশের মতো বেঁচে আছি,
দেহ থেকে কবে যে প্রাণ পাখিটা চলে যাবে কেউ বুঝতেই পারবে না। এভাবে বলিস না, তুই এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা বলতে পারলি? পারলাম না, পরিস্থিতি আমাকে এমনটা বলতে বাধ্য করেছে। মা, তোমরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, সেটা তোমরা স্বীকার করো আর নাই বা করো। গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে গাছ বাঁচে না মা, তেমনি আমিও বাঁচতে পারবো না। জান্নাত, তোকে একটা কথা বলি, তুই ভাবতে পারিস এটা তোর মায়ের আদেশের অনুরোধ। জান্নাত, জামাইকে দেখে মনে হচ্ছে সে এখন অনুতপ্ত, নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তো তোর কাছে ছুটে এসেছে তোকে নিয়ে যেতে। মা, তুমি আমাকে এমন অনুরোধ করার চেয়ে মেরে ফেলো, তাইলে আমি আরো বেশি খুশি হব। জান্নাত, তুই যদি আবারও মরার কথা বলিস তাহলে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। না মা, এমনটা তুমি করতে পারো না। শোন, মানুষ অপরাধ করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ দিতে হয়, না হলে তোর আর তার মধ্যে পার্থক্য কোথায়? তাছাড়া অসুস্থতা নিয়ে সে ছুটে এসেছে তোর কাছে, এর চেয়ে কি চাওয়ার আছে বল? একজন স্বামী যদি তার স্ত্রীর কাছে নত হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। সংসার করতে গেলে স্বামীর অনেক বড় বড় ভুল ক্ষমা করে দেওয়া উচিত। সংসার একটা সংসার ভাঙাচ্ছে বসে মেজে জোড়া লাগাতে পারলে সেটাই প্লাস পয়েন্ট সবার জন্য, এতে করে উভয়ের মঙ্গল হয়। বিনা দোষে ও আমাকে এতটা কষ্ট দিয়েছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে, আর তুমি তাকে ক্ষমা করে দিতে বলছো? সবকিছুর ক্ষমা হলেও তার ক্ষমা নেই। আমার মনে সে আর কখনো উঠবে না, তার প্রতি আমার ঘৃণাটাই আছে। মায়ের কথা রাখবি না? মা হয়ে মেয়ের কথা একবার চিন্তা করছো না? তোমার মেয়েকে তুমি তো ভালো চিনো, এত সহজে ভেঙে পড়ার মতো মেয়ে না আমি, তবুও তুমি এসব বলছো? জামাইয়ের প্রতি এতটা ঘৃণা জন্ম হয়েছে তো? হ্যাঁ মা, এটা একমাত্র সোহানের কারণেই সম্ভব হয়েছে। আমি এখন দায়বদ্ধ হয়ে তার সাথে যাব ঠিকই, কিন্তু সমস্যা সমাধান হয়ে গেলে সোহানকে ডিভোর্স দিয়ে চলে আসব। ডিভোর্স? হ্যাঁ মা, ডিভোর্স। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। নিজেকে মানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমি আর পারছি না, হাঁপিয়ে উঠেছি। নিজের মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। আজ আমি অসহায়ের মতো স্বামীর বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। জানো, কোনো মেয়ে বিনা কারণে স্বামীর সংসার ছেড়ে চলে আসে না। মা, তোমার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে বলে দাও, আমি আর কখনো তোমার বাসায় আসবো না, দরকার হলে রাস্তায় থাকবো। জান্নাত, তোকে কি আমি আসতে নিষেধ করেছি? মা, কি বিষয় নিয়ে কথা বলছেন? মুখটা ঘুরিয়ে সকিনা বেগম বলল, তেমন কিছু না, আমি জিজ্ঞাসা করেছিলাম জামাই তোকে কি আজকে নিয়ে যাবে নাকি? ও আচ্ছা, কালকে সকালে চলে যাব। সোহান কিছু না বলে সামনের দিকে হাঁটা শুরু করলো। মেজাজ পুরো গরম, বুঝতে পারলো ওকে নিয়ে হয়তোবা কোনো সমালোচনা হচ্ছে, তবু ব্যাপারটা বুঝতে পেরেও কোনো জবাব দিল না। তাছাড়া কি জবাব দেবে, কার কাছেই বা দেবে? হ্যাঁ, এটা তার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি নয়, তাই সবকিছু ঠান্ডা মাথায় সামলাতে হবে। সোহান সোজা রুমে গিয়ে বিছানার উপরে পা ঝুলিয়ে বসলো। কিছুক্ষণ পরে জান্নাত রুমে দেখে সোহানকে আর চোখে দেখছে। জান্নাত আবারও সোজা দিকে হাঁটতে শুরু করলো। সোহান জান্নাতকে দেখে কোনো কথা বললো না। জান্নাত গিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলের উপরে বসে চলে যাচ্ছে, ফাঁকে ফাঁকে সোহানকে দেখছে। একটু পরেই সোহান বিছানা দিয়ে নেমে ধীরে ধীরে জান্নাতের পিছনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকিয়ে জান্নাতের কাঁধের উপরে থুতনিটা রেখে বলল, তোমার কি মন খারাপ? এমন দেখাচ্ছে কেন? তাছাড়া কালকে সকালের বাসে তো আমরা বাসায় ফিরে যাচ্ছি, তাই যত ইচ্ছা সবার সাথে সময় কাটাও, আর কবে না কবে দেখা হয় ঠিক নেই। সত্যি কালকে যাবেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে। জানাত, আমার জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিয়ে আসো, একদম কড়া লিকার দিয়ে, চিনি কম। হুম। জান্নাত চিরুনি রেখে উঠতে শুরু করলো। সোহান বাদশাহ মাথাটা ঘুরিয়ে জান্নাত বলল, কিছু বলবে? চায়ের সাথে মুড়ি নিয়ে আসবে, দুধের চা দিয়ে মুড়ি খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, 5টা মিনিট অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। কথাটা বলতে বলতে জান্নাত চলে গেল। রান্নাঘরে ঢুকে চুলোয় চায়ের কেটলিটা চাপিয়ে দিয়ে বাটা দিয়ে মুড়ি ঢেলে প্লেটে রাখলো। চা হয়ে এলে নামিয়ে দুধ চিনি দিয়ে নেড়ে কাপে ঢেলে নিয়ে রুমে গেল। চায়ের মগটা সোহানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন আপনার গরম গরম চা, তাড়াতাড়ি শেষ করে কাজ করেন। তুমি খাবে না? না, কেন? বারবার চা খাওয়া পছন্দ না। ও,
আপনি খেয়ে নিন। চায়ের মুখে চুমুক দিয়ে বলল, জান্নাত, চিনিটা অনেক কম হয়েছে, তাই আমার মগে তুমি একটা চুমুক দাও তো, তাইলে চাটা খুব মিষ্টি হয়ে যাবে। এত ঢং আপনি পান কোথায়? এগুলো তোমার ঢং মনে হয়? ঢং নয় তো কি? বিয়ের এতদিন পরে আপনি কখনো এইসব বলেননি, তাইলে এখন কেন বলছেন? আরে এতদিন বলিনি বলে কি এখনো বলা যাবে না? এটা কেমন কথা? জানি না। তুমি জানো না তো কে জানে, বলো। কথা বাড়িয়ে লাভ নেই, মগটা দিন। তোমাকে কোনো কথা বলে তুমি রাগ হচ্ছে কেন? কথা কি সহ্য হচ্ছে না? সোহানের হাত থেকে মগটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায় জান্নাত। সোহানের মেজাজ পুরো বিগড়ে গেল, রাগের সমস্ত শরীরটা জ্বলছে তার। দুপুরবেলা জান্নাতের মা এসে সোহানকে ডাকলো। বাবা, সবাই তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। ভাবি চলো। আপনার কষ্ট করে ডাকা লাগছে কেন? তাছাড়া আমার খিদেও নেই। কি বলছো তুমি? এত বেলা হয়ে গেল, আর একটু পরে বিকেল হয়ে যাবে, অথচ তুমি বলছো খিদে নেই। সত্যি বলছি, আমার খিদে নেই। আমি কোনো কথা শুনতে চাইছি না, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, এত করে যখন বলছেন আমি অবশ্যই খাবো। হুম। জান্নাত কোথায় আন্টি? আন্টি? আসলে চমকানোরই কথা, আমি আমার মা ছাড়া কাউকে মা বলে ডাকতে পারবো না। আমার নিজের তো মা আছে, তাই আপনাকে মা বলে ডাকাতে আমার লজ্জা লাগছে। মা না বলো আম্মা বলতে পারো। তাছাড়া কেউ যদি আন্টি ডাক শুনে ফেলে, তাহলে অন্য কিছু মনে করবে। ও আন্টি চলেন, আমি যাচ্ছি। সোহান বিষয়টা এড়িয়ে ডাইনিং রুমে বসলো। জানাতে বাবা ভাতের লোকমা মাগাচ্ছেন আর সোহানকে দেখছেন। সোহান টেবিলে বসে উকি ঝুঁকি দিচ্ছে। বিষয়টা জাহিদুল সাহেব বুঝতে পারলো। অনেকক্ষণ চুপ থেকে অবশেষে মুখ খুলে সোহানকে জিজ্ঞেস করলো। কি করছো বাবা? কে মানে? আর কোনো কথা বলতে পারলো না। তুমি কি জান্নাতকে খুঁজছো? না বাবা, আমি ওকে খুঁজছি না। শিরিন, জান্নাতকে ডেকে আনো তো। শিরিন চেয়ারটা পেছনের দিকে ঠেলা দিয়ে উঠতে যাবে, তখনই সোহান বাদ সাধলো। কি ভাইয়া? তুমি এখানে বসো, জান্নাতকে ডাকা লাগবে না। তাছাড়া জান্নাত এসে কি করবে? শিরিন সোহানের দিকে এক পলক তাকিয়ে আবার পিছনে ফিরলো। কথা শেষ হতে না হতেই জান্নাত ডাইনিং রুমে উঠলো। সখিনা বেগম বলল, ওই তো জান্নাত চলে এসেছে। জান্নাত এসে দেখে সবার মুখের চেহারা এলোমেলো হয়ে আছে। কৌতূহলবশত জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সামনে ভাত রেখে এভাবে কথা বলাটা কিন্তু ঠিক না। জান্নাতের কথাগুলোর কথা শুনে সবাই খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। পুরো বিছানা জুড়ে দিয়ে সোহান শুয়ে আছে। জান্নাত রুমে ঢুকে এমন দৃশ্য দেখে তার মেজাজ আরো গরম হয়ে যায়। বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সোহান খবরের কাগজ মুখের উপরে চেপে ধরে পায়ের উপর পা তুলে নাচছে। জান্নাতের দিকে একবারও ফিরেও তাকায়নি। বিছানার উপরে এক কোণে বসে কোনোভাবে শুয়ে পড়লো জান্নাত। হঠাৎ জান্নাতের কোমরে জড়িয়ে ধরলো। সোহান হাতের স্পর্শে জান্নাতের সমস্ত শরীর কেঁপে উঠলো। তবুও সোহানকে সেটা বুঝতে না দিয়ে ঘাপটি মেরে বালিশে মাথা লুকিয়ে রাখলো। সোহান এবার জান্নাতের পিঠের উপরে নাক রেখে ঘষতে লাগলো। একটু পর জান্নাত রাগান্বিত স্বরে বলল, আপনার সমস্যা কি? এভাবে করছেন কেন? সোহান কোনো উত্তর না দিয়ে জান্নাতের পিঠে চুমু খেতে লাগলো। হঠাৎ দরজার ঠকঠক শব্দ হলে জান্নাত বসা ছেড়ে উঠে দরজাটা খুলে দিয়ে দেখে শিরিন দাঁড়িয়ে আছে। কিছু বলবি? জাকির ভাই তোমাকে ডাকছে, কি যেন বলবে। কোথায় সে? বাইরে অপেক্ষা করছে। ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। হুম। শিরিন চলে গেলে জান্নাত মাথায় ওড়নাটা ভালো করে পেঁচিয়ে দিয়ে সোহানকে কিছু না বলে রুম থেকে বের হলো। দরজা থেকে নেমে এদিক ওদিক তাকায়। জাকির ভাইকে দেখতে না পেয়ে আবার ঘরে ঢোকার জন্য পা বাড়াবে, ঠিক তখনই সে ডাক দিল। জাকির ভাইয়ের গলার আওয়াজ শুনে মুখটা ফিরিয়ে তাকায় জান্নাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেমনটা তুমি রেখেছো তেমনই আছি। মানে? কিছু না। কি খবর ভাই, কিছু বলবেন? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু ঠোঁট দিয়ে বাইরে বের হতে পারছে না। আপনি কি বলছেন? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোমার মাথায় ঢোকানো লাগবে না। এখন বলো, তুমি নাকি কালকে চলে যাচ্ছ? কিন্তু কেন? কোনো কিন্তু নেই। বিবাহিত মেয়েদের তো স্বামীর ঘরে তো যেতেই হবে, তাই না? তাছাড়া সোহান নিজে এসেছে, তাই আর রাগ করে থাকতে পারলাম না। তুমি তো বলেছিলে সোহানকে ডিভোর্স দিবে, তাহলে কি এমন হলো যে স্বামীকে পেয়ে এত সহজে মত পরিবর্তন করে ফেললে? কি হলো, চুপ কেন? কিছু তো বলো।
কি বলবো বুঝতে পারছি না। কি কারণে মত পরিবর্তন হলো সেটাও আমি জানি না। শুধু এটা জেনে রাখবেন, আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, পরিস্থিতির শিকার হয়ে যেতে বাধ্য হয়েছি। আপনাকে শুধু রিকোয়েস্ট করছি, কোনো কারণ জানতে চাইবেন না।